আপনারা শুনছেন কাব্যিক হরর টেলস নিবেদিত সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত সর্পিনী। কণ্ঠে আছে দীপ্ত কর্মকার ও কেয়া চৌধুরী জুই। তখন ছিল শীতকাল। শীতের রেশটা গায়ে মেখে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। চুপি চুপি দিয়ে কোনো রকমে অফিস করতে হচ্ছিল আমাকে, আর সে সঙ্গে তারানাথের কথাগুলো মনের মধ্যে বারবার উকি দিয়ে যাচ্ছিল। প্রায় কয়েক মাস ধরেই তারানাথের দর্শন ঘটেনি। ভাবছিলাম তার সঙ্গে জমিয়ে আড্ডা না দিতে পারলে একটুও ভালো লাগবে না। ইতোমধ্যে আমার বাড়িতে কয়েকদিন ধরেই এক সর্পের আগমন ঘটেছিল। কথা নেই, বার্তা নেই, জানালা কিংবা দরজার ফাঁক ফোকর দিয়ে ঢুকেই ঘরের মধ্যে বসে থাকত সে। এটাই ছিল তার চিরাচরিত স্বভাব। যতবারই তাকে বাইরে বার করি না কেন, সে ঠিক সুযোগ বুঝে সেই ঘরের মধ্যেই ঢুকে বসে থাকত। কখনো বা রান্নাঘরে, আবার কখনো বা বসার ঘরে। তার এই অহরহ উৎপাতের দরুন আমি এক প্রকার অস্থির হয়ে পড়েছিলাম। কিছুতেই নিজের অবস্থানটাও বদলাতে পারছিলাম না। একটা সামান্য মাইনের চাকরিতে কি আর তরতর করে উন্নতি ঘটে, নাকি হাতে সেভাবে টাকা আসে? চাইলেই যদি এই দুনিয়ায় সবকিছু হয়ে যেত, তাহলে অসম্ভবকে সম্ভব করে ফেলতো মানুষ। খুব বেশি পরিশ্রম করতে হতো না। কিন্তু কি আর করার, অগত্যা ওই সর্পের সঙ্গে লড়াই করেই এক দৈন জীবনযাপন করতে হচ্ছিল আমাকে। যত রকমের জড়িবুটি হয়, এমনকি অন্যান্য সুগন্ধি সবকিছুই ব্যবহার করেছিলাম। সঙ্গে প্রয়োগও। সমস্ত টোটকার কাজ যখন একেবারে মুখ থুবড়ে পড়েছে, সেই সময়ে মাথায় এলো তারানাথের কথা। ভাবলাম ওনাকে একবার জানাই, কিন্তু উনার কাছে তো আবার সাধারণ জীবনের মায়ামোহের বাইরে কোনো টোটকা আবিষ্কার করা সম্ভব ছিল না। তন্ত্রমন্ত্রের ক্রিয়াকলাপের বাইরে বেরিয়েও যে আরও একাধিক সমস্যার সমাধান সম্ভব হতে পারে, সে কি আর উনি বুঝতে পেরেছিলেন? মনে হয় না। মূলত এই ছিল আমার দ্বন্দ্ব। এখন কি আর করার, শেষমেশ কিশোরীকেই খবর দিতে বাধ্য হলাম। ভাই, একটা উপায় বার করতে হবে। একটা সাপের কথা তোকে বলেছিলাম, মনে আছে? সেই থেকে ব্যাটা আমার ঘরের মধ্যে ঢুকেই বসে রয়েছে। ধুর, এসব কি ভালো লাগে? আমার মেজাজটাও ভালো নেই। সে কখনো এই ঘরে থাকে, আবার কখনো অন্য ঘরে যায়। এটাই হচ্ছে ওর জীবনের মূল উদ্দেশ্য। কোন দিন দেখবি ব্যাটা আমাকেই ছোবল মেরে শেষ করেছে। আমাকে এমন অস্থির দেখে কিশোরীও সেদিন বেশ ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলেছিল, শোনো, ওভাবে হবে না। এ সমস্যা বড়ই জটিল সমস্যা। এভাবে এত সহজে এর সমাধান খুঁজে বার করা সম্ভব নয়। তার চেয়ে বরং আমরা তারানাথের কাছে যাই। তার কাছ থেকেই না হয় এই বিষয়ে একটা মোক্ষম টোটকা জেনে নেওয়া যাবে। আমি কিশোরীর কথায় এক প্রকার বাধা দিয়ে বললাম, তুই এতটা নিশ্চিত কিভাবে? ওনার কাছে সকল সমস্যার সমাধান আছে? কিশোরী আমাকে বলল, এই ত্রিভুবনে যত রকমের অদ্ভুত বস্তু রয়েছে, সেগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সাক্ষাৎ হয়েছে তার। তাকে দেখলে হয়তো তার অন্তরের শক্তির কথা আন্দাজ করা যায় না, তবে তিনি পারেন না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। এতকাল ধরে তো ওনার জীবনের উপার্জিত তথ্যের উপর ভিত্তি করেই নিজেদের মনকে সন্তুষ্ট করে এসেছি। এবার না হয় ওনার সঙ্গে সরাসরি আলোচনা করব। দেখাই যাক না কি বলেন উনি। শোনো, আমাদের পরিচিত লোকদের কাছে গেলে এর কোনো সমাধান পাবে না, বরং বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করাটাই সমীচীন নয় কি? বুঝলাম যে কিশোরীর বক্তব্যের মধ্যে বেশ একটা টান টান উত্তেজনা রয়েছে। তারানাথকে যে কেউ এভাবে বিশ্বাস করতে পারে, সেটা কল্পনাও করতে পারিনি। সত্যি তারানাথের প্রতি ওর একটা অগাধ বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসের জোরেই সে হয়তো তার কাছে গল্প শোনার অভিব্যক্তি নিয়ে পৌঁছে যেত।
যাক, সেসব প্রসঙ্গ না হয় বাদই দিলাম। তবে ওর কথা শুনে তারানাথের কাছে যাওয়ার ইচ্ছেটা সেদিন আরো বেড়ে গিয়েছিল। তারানাথের বাড়ি যাওয়ার জন্য নির্দিষ্ট দিন ছিল ওই রবিবার। সপ্তাহের মধ্যে ওই দিনটিতেই আমি ক্ষণিকের বিরাম নিতাম। তবে তারানাথের গল্প শোনার ঝোঁকটাকে ভুলে বাড়ি বসে আয়েশ করতেও ইচ্ছে করতো না। পা এমনিতেই মটলেনের ওই বাড়িটির দিকে অগ্রসর হয়েই যেত। সেবার ওই রবিবারের বিকেলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, অন্যদিকে আবার শীত প্রখর হয়ে আসছিল। মেঘ গর্জন করতে শুরু করছে। বৃষ্টির প্রভাবে ঠান্ডা আরো বাড়বে, এটা একটি শিশুও হয়তো টের পাচ্ছিল। তবুও আমরা এক পা করে তারানাথের বাড়ির দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পথে হরেনের দোকান থেকে তেলে ভাজা আর চপ কিনে নিলাম। কিশোরী নিজের থেকেই পাসিং শুয়ের বেশ কয়েকটা প্যাকেট কিনে রেখেছিল। আসলে কখন পাবো না পাবো সেই কারণে সিগারেটের প্যাকেটটাকে মজুত রাখতেই হতো। এটাই ছিল বাধা ধরা নিয়ম। এভাবেই সব জোগাড় যন্তর করে তারানাথের বাড়ির দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম দরজাটা ভেজানো রয়েছে। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বাইরে গেছে কেউ নিশ্চিত, না হলে এভাবে দরজাটা ভেজানো থাকতো না। হতে পারে চারি হয়তো পড়তে গেছে, কিংবা তারানাথ নিজেই বাইরে বেরিয়েছেন। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। দুজনের কেউই যদি বাড়িতে না থাকে তাহলে এখানে আসাটাই তো মাটি হয়ে গেল। কিশোরী আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দিতে যাবে এমন সময় দরজার ফাঁক দিয়ে একটি হাত বেরিয়ে এলো। আমরা হঠাৎ করে ওভাবে হাত বেরিয়ে আসতে দেখেই ভয়ে আঁতকে উঠলাম। এরপরে সামনের দিকে তাকাতেই দেখি সেটি আর কেউ নয়, আমাদের আদরের চারি। সে আমাদের অমনভাবে হকচকিয়ে তাকিয়ে থাকতে দেখে এক প্রকার সজোরে হেসেই ফেলল। এরপর আমাদের উদ্দেশ্য করে বলল, আরে কাকা বাবু, আপনারা তাই এরকম ভয় পেয়ে গিয়েছেন কেন? ও বুঝেছি বুঝেছি, আমার এই হাতখানা দেখেই হয়তো এভাবে ঘাবড়ে গিয়েছেন। আসলে আমি একটু বাজারে গিয়েছিলাম, হাতে মালপত্র ছিল বলে দরজাটা আর বন্ধ করতে পারিনি। দু হাতে বাজার করে নিয়ে আসতে হয়েছিল কিনা, তাই ভেতরে চলে গিয়েছিলাম। এই দেখুন না, বাইরের পোশাকটাও এখনো ছাড়তে পারিনি। রান্নাঘরে মালগুলো কোনো ক্রমে রেখে দিয়েই দরজা বন্ধ করতে এগিয়ে আসছিলাম। আসবার পথে আপনাদের গলার আওয়াজ শুনতে পেয়ে আরও দ্রুত গতিতে দরজার দিকে এগিয়ে আসলাম। এসেই দেখি আপনারা একেবারে ভয়েতে ঠান্ডা হয়ে গিয়েছেন। তা সকলে ভালো আছেন তো? বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। আমরাও চারির কথা শুনে বেশ জোরেই হেসে ফেললাম। এই বাড়িটিতে এলেই মনটা নিজের থেকেই ভালো হয়ে যেত, কোনো টোটকার প্রয়োজন পড়তো না। আসলে মানুষের মধ্যে একে অপরের বোঝার বা ভালোবাসার ক্ষমতা থাকলেই সেটি যে কোনো সার্বিক নৈতিকতার কাজে লাগতে পারে। সেটার কৌশল ওই গৃহে উপস্থিত ওই দুটি মানুষের মধ্যে ঈশ্বর বেশ ভরপুরভাবেই ঢেলে দিয়েছিলেন। তাই এসব নিয়ে আর ভাবলাম না, ভেতরে ঢুকে গেলাম। গিয়েই দেখি সামনের ঘরে তারানাথ বসে রয়েছেন। চিরকালের মতো কি সব জ্যোতিষশাস্ত্রের কাগজপত্র নিয়ে নাড়াঘাটা করছেন। আমাদের দেখা মাত্রই তিনি বললেন, কি ব্যাপার ভায়া, আজকে এই চরম ঠান্ডার মধ্যেও দেখছি তোমরা গল্প শুনতে হাজির হয়েছ। তা বেশ ভালো করেছ। আজকে আমার মনটাও ভালো লাগছিল না, সকাল থেকে কোনো খদ্দেরের দেখা পাইনি। মনটা এমনিতেই ব্যাকুল হয়ে উঠেছিল। সেখানে তোমাদের চাক্ষুষ দেখতে পেয়ে এখন অনেকটা ভালো লাগছে। ও চারিমা, তুমি বাইরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছ তো? চারিও তারানাথের কথা শুনে এক প্রকার অবাক হয়ে জিজ্ঞাসা করল,
আমি যে দরজাটা বন্ধ করতে পারিনি এটা তুমি জানলে কি করে বাবা? তুমি তো ঘরে নিজের কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলে। তাহলে? তারানাথ চারির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আরে মা, সত্যিই তুই এখনো শিশু। আমি তোকে জন্ম দিয়েছি, আর আমি তোকে জানবো না? এ কখনো হতে পারে নাকি? আবার সব খেয়াল থাকে। এছাড়া এতকাল ধরে এত রকমের লোকেদের ঘেঁটে এসেছি, তাদের বলার আগেই তাদের মনের অবস্থার কথা ধরে ফেলেছি। আবার এমনও অনেক ঘটনার সাক্ষী থেকেছি যেগুলোর হয়তো বাস্তবের সঙ্গে কোনো যোগসূত্রই ছিল না। এরপরেও কিন্তু আমি হার মানিনি। সেই সকল অজানা অচেনা বিষয়ের সঙ্গেও কিন্তু আমাকে লড়াই করে যেতে হয়েছে। কাজে এসব নিয়ে আমি ভাবি না মা। আমার যে একাধিক চক্ষু রয়েছে, জ্ঞান চক্ষুকে কাজে লাগাতে পারলেই সব সমস্যার সমাধান ঠিকই বেরিয়ে আসবে। যাক, এসব অনেক কঠিন কঠিন কথা, এসব তোমার মাথায় ঢুকবে না মা। তোমাকে এগুলো বুঝতে গেলে আমার মতন অনেক কাঠ খড় পোড়াতে হবে। তবে আমি চাই তুমি আগে পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে ওঠো, তারপরেই না হয় এসব বিষয়ে চর্চা করো। আমি তো রইলামই, তোমাকেই পরবর্তীতে নিজের উত্তরসূরি হিসেবে দেখতে আবার ভালোই লাগবে। তারানাথ কথাটি শেষ করতেই চারি বাবার দিকে সামান্য হেসে ঘরের ভেতরে চলে গেল। আমরাও তারানাথের সামনে রাখা টেবিলের ওপরে চপ আর তেলে ভাজার প্যাকেটটা রেখে দিয়ে উল্টো দিকের চৌকিতে বসলাম। ঘরের ভেতরটা দেখলে কোনো পুরনো গ্রামের বাড়ির কথা মনে পড়ত। চারদিক অগোছালো থাকলেও তার মধ্যেও একটা আলাদা আভিজাত্য থেকেই যেত। গ্রামের বাড়ি বলতে ভাববেন না যে সাধারণ বাড়ির কথা বলছি, এর মধ্যেও বেশ বনেদিয়ানা ছিল। তবে সমস্ত আসবাবপত্রগুলো দেখলেই এক পৌরাণিক ধাঁচের প্রভাব পরিলক্ষিত হতো। এসবের মধ্যেও যে তারানাথ কিভাবে নিজেকে এতটা আনন্দে রাখতেন সেটাই বারবার আমাকে ভাবিয়ে তুলত। আমি এক প্রকার বেপরোয়া ভাবেই তাকে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা, আপনি যে এরকম একটি অন্ধকার ঘরের মধ্যে থাকেন, আপনার কোনো অসুবিধা হয় না? মানে বাইরে এত আলো, লোকে বাড়িতে একেবারে আলো ঝলমলে পরিবেশে থাকতে পছন্দ করে, সেখানে আপনি এরকম একটা গুমোট অগোছালো স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঘরের মধ্যে থাকতে পছন্দ করেন কেন বলুন তো? আপনার কি এভাবে থাকতে কোনো অসুবিধা হয় না? তারানাথ আমাকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে জীবনটা একটা সাধনার বিষয়। আমি ওভাবে বিলাসবহুলতার মধ্যে বসবাস করাকে জীবনের মুখ্য প্রসঙ্গ হিসেবে ভাবি না। আমার কাছে আমার জীবনটা সাধনার বলতে পারো। কোথায় রইলাম না রইলাম, কে সঙ্গে রইল না রইল, এসব নিয়ে ভাবার অবকাশ কোথায়? সারা দিনই তো এই সকল পুঁথি আর বইয়ের মধ্যে মুখ গুজেই কেটে যায়। এখান থেকেই যে জ্ঞান আহরণ করি, সেটার সাহায্যেই সাধারণ মানুষের মঙ্গল কামনায় ব্রতী থাকি আমি। এটাই বলতে পারো আবার জীবনের মূল লক্ষ্য। এভাবেই যে কদিন বেঁচে আছি সে কদিন থাকবো। বেশ ভালোভাবেই তো চলে যাচ্ছে। তবে নিজের কথা না ভাবলেও মেয়ের দিকটা তো ভাবতেই হয়, তাই না? চারির জন্য কিছু হয়তো রেখে যেতে পারবো না, কিন্তু ওর পড়াশোনার খরচটা চালানোর জন্যই এই জ্যোতিষী বিদ্যার কাজটা করছি। এই কাজের দ্বারা যেটুকু আয় হবে সেটার দ্বারাই চারির যদি কোনো উপকার হয় তাহলেই সই। তারানাথ আবার বিমর্ষ হয়ে পড়লেন। ওনার মুখে বিমর্ষতার ছাপ একেবারেই বেমানান ছিল। জানি না পূর্বের কথা কিংবা অতীতের আচ্ছন্ন পরিবেশের মধ্যে প্রবেশ করলেই মানুষটা কেমন যেন চুপচাপ হয়ে যেতেন। আমরা সামনে বসে আছি দেখেও সেভাবে কোনো মন্তব্য করতে চাইতেন না। এই বিষয়টা আমাকে আরো বিব্রত করত।
ভাবতাম ওই অনাবশ্যক প্রশ্নগুলো কৌতূহলবশত করেই ফেলি বলেই হয়তো এমন করে সে থাক। ওসব কথা নিয়ে আমিও যদি ভাবতে শুরু করি তাহলে আজকে গল্প শোনার আনন্দটাই একেবারে মাটি হয়ে যাবে। তাই আমি কথা প্রসঙ্গে বিষয়টিকে এক প্রকার ঘুরিয়ে দিয়ে বললাম, আপনার এই ধৈর্যই আমাকে আমার জীবনে এগিয়ে চলতে সর্বদা সাহস জুগিয়েছে। আপনি যে কিভাবে নিজের জীবনটাকে একই লহমায় বয়ে নিয়ে বেড়াচ্ছেন এটা দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনার জন্য পাসিং শু এনেছি। ও আরেকটা কথা, যেটার জন্য আপনার কাছে ছুটে আসা। আমি কথাটা শেষ করতে যাব এমন সময় আমাকে থামিয়ে দিয়ে কিশোরী হঠাৎ পাশ থেকে বলে উঠল, উফ, তুই আবারও ভুল ভাল বলবি। তার চেয়ে ভালো আমি ওনাকে বিষয়টা জানাই। আপনাকে সেই যে বলেছিলাম মনে আছে একটা সাপের ব্যাপারে? আরে সেই যে বেশ কয়েকদিন ধরেই বিভূতির ঘরে একটা সাপের উৎপাত শুরু হয়েছে। সেটা তো কোনোভাবেই ঠিক হতে চাইছে না। সাপটাকে যতবারই সে তাড়ানোর চেষ্টা করছে সাপটা ততবারই তার ঘরে প্রবেশ করে যাচ্ছে। এমনটা চলতেই থাকছে। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। আপনার কাছ থেকে সেদিন কিছু পরামর্শ নিয়েছিলাম কিন্তু কার্যকরী করিনি। আসলে ভেবেছিলাম সামান্য সাপের ব্যাপার, ও একটু ভয় দেখালেই হয়তো চলে যাবে, কিন্তু এখন দেখছি সে ব্যাটা ঘরের মধ্যে গেড়ে বসে রয়েছে আর সেও যাওয়ার নাম করছে না। এ নিয়ে হয়েছে হ্যাপা। সেই কারণে আজকে আপনার কাছে থেকে একটা বিশেষ টোটকা জানতে এসেছি। শুধুমাত্র তাই নয়, আরও অনেকের কাছে জিজ্ঞাসা করে নানান রকমের ক্রিয়া করেও দেখেছে বিভূতি, কোনো লাভ হয়নি। এ সাপের প্রকোপ যেরকম ছিল সেরকমই রয়েছে, কোনো দিক থেকেই কোনো প্রতিকার সম্ভব হয়নি। এখন কি করি বলুন তো? ও তো ওই বাড়িটা ভাড়া নিয়েই থাকে, একটু সস্তাও পড়ে। এই মুহূর্তে অন্য কোনো বাড়ি ভাড়া নেওয়া এক প্রকার অসম্ভব। কি করবে ও? কিশোরীর কথা শোনার পর তারানাথ বেশ চুপচাপ হয়ে গেলেন। মুখে চপের একটা টুকরো পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বললেন, আজকে যখন তোমরা চলে যাবে তখন তোমাদের একটা বিশেষ গাছের পাতা ও সে সঙ্গে একটা তরল দেব। ওটা আমার নিজের হাতে সৃষ্টি করা। সেটির মাধ্যমেই বলতে পারো আমি একটি গ্রামকে বিপদ মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। ওই গ্রামের মানুষগুলোর ওপরে এক অভিশপ্ত সর্পিনীর ছায়া ছিল। সে এক ভয়ঙ্কর ইতিহাস বলতে পারো। সেই ইতিহাসের সঙ্গে বুঝতে পারার কাজ ছিল নিদারুণ কঠিন। সেই সময় আমাকে এক টোটকা আয়ত্ত করতে হয়েছিল। পৌরাণিক পরম্পরা অনুযায়ী এক ধরনের কিছু সর্পের জাতি ও উপজাতি রয়েছে যারা আজও নিজের ইচ্ছেতে রূপ পরিবর্তন করতে পারে। অর্থাৎ তারা মানুষের আকারেও তোমার চোখের সামনে দিয়ে বেড়াতে পারে, আবার প্রয়োজনে তারা সর্পের আকার ধারণ করতে পারে। আবার এরকম কিছু সর্প রয়েছে যারা নাগ লোকের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। তাদের শরীরের ওপরের অংশটি সর্পের মতন ও নিচের অংশটি মানুষের মতন হয়। এ সকল সর্পের প্রভাবকে খণ্ডন করা একেবারেই সহজ কথা নয়। এরা জ্যান্ত মানুষকেও গিলে খেতে পারে। তবে তোমার কোনো ভয় নেই। তোমার ঘরে যে রয়েছে সে একটি বাস্তু সাপ। ওই বাস্তুর সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। অনেককাল ধরেই ওই জমিতে তার আস্তানা ছিল। সাপ সর্বদা মাটির নিচে গর্ত করে সেখানে থাকতে পছন্দ করে। এমনটা মনে করা হয় যে সর্পের বাসস্থান হিসেবে পাতালপুরীকেই সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। নাগা পুরাণে এক ধরনের বহু পৌরাণিক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। সর্প একটি অতি পুরাতন জাতি বলতে পারো, কিন্তু
তাদের নাগলোকে অবস্থান করতে বাধ্য করেছিল দেবতারা। সমুদ্র মন্থনের সময়ে ওই প্রকৃতিতে দেবতারা স্বর্গ, মর্ত ও পাতাল মূলত এই তিনটি বিভাগে বিভক্ত করে দিয়েছিল। কিন্তু মন্থনকালে কিছু বিষাক্ত সর্পের দ্বারা বহু অসুরেরা দংশিত হওয়ার দরুন অসুরকুলের অসুরেরা তাদের অভিশাপ দিয়েছিল। মন্থনকালে দেবতাও অসুরদের মধ্যে নিজেদের শক্তির বিষয়টিকে নিয়ে এক বর্ষার সৃষ্টি হয়েছিল। তাদের মধ্যে কে বেশি শক্তিশালী এটি নিয়ে দুই পক্ষের চরম সংঘর্ষ বাধে। সেই সময়ে সমুদ্রদেব সমুদ্রের বাইরে বেরিয়ে আসেন। তাদের মধ্যেকার দ্বন্দ্বের মীমাংসা ঘটানোর জন্য তিনি আরও একটি লোকের নির্মাণ করেন। আর সেই লোকে কোনো লোক ছিল না, সেটি স্বর্গ, মর্ত ও পাতালের থেকেও আরো শক্তিশালী। আর সেটি ছিল নাগলোক। পুরাণে এমনটা বর্ণিত আছে যে ওই নাগলোক সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রায় 250 কোটি সর্পকে সেখানে স্থানান্তরিত করে দেওয়া হয়েছিল। সেই থেকে ওই নাগলোক বা নাগালোকই সর্পদের বাসস্থান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই এত রকমের সর্পের আদি উৎপত্তি বা বিনষ্টীকরণ ওই লোকের সঙ্গেই সম্পর্কিত থাকে। বাস্তু শব্দের আলাদাভাবে চিহ্নিত করা যায়। পুরাণে এমনটা বর্ণিত রয়েছে যে কোনো একটি অঞ্চলকে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য সর্পকুলের সর্পেরা নির্দিষ্ট কিছু সর্পকে ওই স্থানে তদারকি করবার জন্য মোতায়েন করতেন। তারা ওই স্থানটির পাহারাদার হিসেবে কাজ করত। এই সকল সর্পেরা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকত। তারা নিজের জীবনের বিনিময়েও ওই স্থানটিকে রক্ষা করেন। প্রাণের বিনিময়ে হলেও ওই স্থানটির সুরক্ষার বিষয়টি নিয়ে চিন্তা করাই তাদের ধর্ম। তারা হতাহতের কারণ হয় না যতক্ষণ না পর্যন্ত কেউ তাদের ওপরে কোনো প্রহার করেছে কিংবা তাদের মেরে ফেলার চেষ্টা করেছে। ততক্ষণ পর্যন্ত তারা হামলাকারীর ওপরে কোনোভাবেই হামলা করে না। আমার মনে হয় তুমি সেরকম কিছুই করনি। দূর থেকেই হয়তো নানা রকমের জড়িবুটি প্রয়োগের মধ্যে দিয়ে তাকে বাড়ির থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলে। তাই সে এখন পর্যন্ত তোমার কোনো ক্ষতি সাধন করতে পারেনি। তা না হলে এতক্ষণে অনেক বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে তুমি। তারানাথ থামলেন। এই কারণেই তাকে বিদ্যার জাহাজ বলতাম। আসলে প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে থাকা ইতিহাসগুলোকে তিনি এতটা সুন্দর করে আমাদের সামনে তুলে ধরতেন যে কি বলবো, মনে হতো কেবল গল্প শুনছি না, সেই সঙ্গে গল্পের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসটিকেও চাক্ষুষ দেখতে পাচ্ছি। এটাই ছিল প্রতিষ্ঠিত জ্ঞানের প্রভাব, যেটিকে কোনোভাবেই অবহেলা করা যেত না। তারানাথের কথা শেষ হতেই কিশোরী তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি যে ওই তরল আর গাছের পাতাটা নিজের সংগ্রহে রেখেছেন বললেন, সেটা কেন জানতে পারি? আসলে ওই সকল বিষয়ে তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আর যতদূর আপনাকে চিনি তাতে মনে হয় না এমনি এমনি আপনি কোনো কথা বলেন বা কোনো জিনিসকে নিজের সংগ্রহে রাখেন। নিশ্চিত রূপে ওই জিনিসটির সঙ্গে আপনার কোনো একটা সম্পর্ক রয়েছে, না হলে আপনি আজও কেন জিনিসটি নিজের কাছে এভাবে গচ্ছিত রেখেছেন? আপনার কাছেই যাই আছে সেগুলো আপনারই করা কোনো ক্রিয়ার ফল বলতে পারেন। আমি সেসব সম্পর্কে আজকাল বেশ ভালোই আন্দাজ করতে পারি বই কি। আর আমি এ বিষয়ে নিশ্চিত যে আপনি ওই জিনিসগুলোর সাহায্যে গ্রামবাসীদের এক মস্ত বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই বিপদ?
আর সেই বিপদের পেছনে লুকিয়ে থাকা কাহিনীটা কি, বলবেন কি সেই কাহিনী? কিশোরীর মুখের দিকে তাকাতেই বেশ কিছুটা চকিত হয়ে পড়লেন তারানাথ। এতকাল ধরে আমাদের সঙ্গে থেকে থেকে আহা বলতে পারেন এক প্রকার আমাদের সহ্য করতে করতে তিনিও আমাদের মন ও মানসিকতার ধাঁচটিকে এক প্রকার ধরেই ফেলেছিলেন। তিনি কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, আমি তো তোমাদের গল্পের আদিসূত্র সম্পর্কে কিছুক্ষণ আগেই বলেছি। জানতাম ওই সূত্র ধরেই তোমরা আমাকে গল্পের ভেতরে প্রবেশ করাতেও বাধ্য করবে। এটাই তো তোমাদের কাজ। তবে তোমাদের দ্বারাই কিন্তু অতীতের একটি ঘটনা আমার চোখের সামনে একেবারে জ্বলন্ত উদাহরণের মতো ফুটে ওঠে। কিন্তু একটা কথা কি জানো, প্রতিটি অতীতের সঙ্গেই একটা না একটা হেরে যাওয়া থেকেই যায়। আমরা সকল কাজে কিন্তু সফল হতে পারিনি। হাজার সফলতার মধ্যেও বিফলতা থেকেই যায়। আর ওই একটা না একটা বিফলতার হাত ধরেই আমাদের আগামীর দিকে এগিয়ে যেতে হয়। এটা ছাড়া যে আর কোনো উপায় নেই ভায়া। এটা একটা কাহিনী বলতে পারো, কিন্তু সেবারে আমি আমার সবচেয়ে কাছের কিছু মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছিলাম। এক অভিশপ্ত সর্পিনীর কবল থেকে গ্রামকে বাঁচাতে গিয়ে বেশ কিছু কাছের মানুষকে বলি দিতে হয়েছিল। আসলে তারা সর্পিনীর পেটে না গেলেও আমাকে যেতে হতো। তারা নিজের জীবনের বিনিময়ে সেদিন আমার প্রাণ রক্ষা করেছিল, কারণ তারা মনে করত তাদের তুলনায় আমার জীবিত থাকাটা বেশি জরুরি। আমি থাকলে এমনও হাজার অভিশাপের কবল থেকে এই পৃথিবীকে মুক্ত করতে পারবো। তাই তারা আমার চোখের সামনে নিজেদের জীবনকে ত্যাগ দিতেও দুবার ভাবেনি। তবে আমি সেই দৃশ্য দেখে ঠক ঠক করে কেঁপে উঠেছিলাম। মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম আমি। ভগবান হয়ে বাঁচার কোনো ইচ্ছেই ছিল না আমার, কারণ ভগবান হয়ে বাঁচতে গেলে আমাকে এরকম হাজারো মানুষের ও নিরীহ প্রাণের বলি দিয়েই বাঁচতে হতো। কিন্তু কি করব, ওই যে কথায় আছে না, ঈশ্বর মানুষকে তখনই শক্তিশালী হওয়ার সুযোগ দান করে যখন সে একটি সর্বহারায় পরিণত হয়। সেই পৃথিবীর সঙ্গে যতদিন মায়ার বাঁধনে আবদ্ধ থাকে কেউ, ততদিন পর্যন্ত তাকে তিনি সর্বশক্তিমান হওয়ার সুযোগ কিংবা বর কোনোটাই দেন না। তাই আমার কপালেও তেমনটাই জুটেছিল। তারানাথ পুনরায় থামলেন। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি ছিল তাহলে সেই ইতিবৃত্ত? দয়া করে আমাদের বলুন, আমরা শোনার আশায় একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি। এসেছিলাম সর্পের ভয়ের থেকে রক্ষা পেতে, সেখান থেকেই যে একটি গোটা কাহিনীর সূত্রপাত হয়ে যেতে পারে সেটি কল্পনাতেও ভেবে দেখিনি। যাক, এবারে আপনার কাছ থেকে সেই কাহিনীর রসদ খুঁজে বার করতে পারবো। আমাদের দিকে চপের প্যাকেটটা এগিয়ে দিয়ে তারানাথ বললেন, তোমরা দুজনেই এখান থেকে চপ তুলে নাও, গল্প শুনতে থাকো, আর বুঝবে কিভাবে আমি সেই ভয়ঙ্কর অভিযানের থেকে মুক্তির রসদ খুঁজে বার করেছিলাম। নাও, শুরু করো। আমরা তারানাথের কথা মতন ওই চপের প্যাকেট থেকে একটি করে চপ তুলে নিয়ে মুখে পুরলাম। তিনিও একটি চপ মুখে নিয়ে চিবোতে চিবোতে বলতে শুরু করলেন, ভারতবর্ষের একাধিক স্থানে আমাকে পরিভ্রমণ করতে হয়েছিল। প্রতিটি জায়গার সঙ্গেই জড়িয়ে ছিল এক একটি ভয়ঙ্কর অতীত। সেই সকল অতীতের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করবার দায়িত্ব পড়েছিল আমার। তোমরা জানলে হয়তো অবাক হবে যে
এই প্রাচীন ভূমিকে কেন্দ্র করে এমন হাজারো শুভ ও অশুভ শক্তির বিকাশ ঘটেছে। সেগুলোকে ধারণ করে রয়েছেন বেশ কিছু অদৃশ্য তপস্বীরা। এই সকল তপস্বীদের খালি চোখে দেখতে পাওয়া যায় না। প্রতিটি লৌকিক ও অলৌকিকের মধ্যেই রয়েছে তাদের অবস্থান। আমি একবার গোমুখে অগ্রসর হয়েছিলাম। সেখানে এমন অজস্র গুহা রয়েছে, সেখানে প্রাচীনকাল থেকেই সাধু সন্ন্যাসীরা তপস্যা করে এসেছেন। একাধিক শক্তির উপাসক তারা। এই ভূতলে মহামায়া ব্যতীত এমন হাজারো অলৌকিক শক্তির অবস্থান রয়েছে, যাদের দ্বারা তুমি নিজেকে শক্তিশালী করে তুলতে পারো। সেখানে গিয়ে আমি হতবাক হয়ে পড়েছিলাম। ওই গুহায় এমন কেউ ছিল না যাকে চাক্ষুষ দেখতে পাওয়া সম্ভব, কিন্তু একটি মন্ত্রের ধ্বনি কানে আসছিল। সেটিকে আশ্রয় করেই সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম একটি ধোঁয়ার আস্তরণ গোটা জায়গাটিকে একেবারে ঢেকে দিয়েছে। সেই আস্তরণ ভেদ করে আরো কিছুটা এগোতেই দেখি বড় বড় দুটি সাপ ফনা তুলে আমার দিকে তাকিয়ে। সামান্য আরেকটু এগুলেই তাদের ছোবল খেতাম। সর্পদের পেছন থেকেই ওই জাগ্রত মন্ত্রের ধ্বনি ভেসে আসছিল। সেই মন্ত্রের ধ্বনির শব্দ ক্রমে আরো প্রকট হয়ে উঠছিল। এমন সময় দেখলাম একটি অদৃশ্য ক্ষেত্রের থেকে শুভ্র বসন পরিহিত এক সাধুর আবির্ভাব হলো। তিনি ধ্যানমগ্ন অবস্থায় আমার দিকে আঙ্গুলের ইশারা করে বললেন, এখানে বসো, তুমি সঠিক স্থানে এসেছ। এই কথাটি বলার পরেই দেখলাম তিনি আবারও সেই ধোঁয়ার আস্তরণের মধ্যেই কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমি তার কথার খেলাপ করলাম না। দেখলাম সাপগুলো ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেল। পেছনের দিকটা আরো অন্ধকারচ্ছন্ন ছিল। ওদিকে কি রয়েছে তার সেই মুহূর্তে দেখবার কৌতূহল ব্যক্ত করলাম না। সাধুর অপেক্ষা করতে শুরু করলাম। সেই সময়ে আরো একাধিক মন্ত্রের ধ্বনি আমার কানে আসতে শুরু করছিল, কিন্তু সেগুলোর উৎপত্তি কোথায় সেটি আন্দাজ করবার মতন শক্তি তখনও আমি আয়ত্ত করতে পারিনি। এমন অবস্থায় আরো চিন্তিত অনুভব করলাম। এরপরে ক্ষণিকের বিশ্রাম নেওয়ার অন্তিমেই দেখি একজনের খরমের আওয়াজ হচ্ছে। শরীরটায় কেমন ঝিম ধরে গিয়েছিল। সামনের দিকে তাকাতেই দেখলাম শুভ্র বসন পরে সেই সাধু আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার চরণ স্পর্শ করলাম। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এসো বৎস, আমার সঙ্গে এসো। আমি সেই সাধুকে অনুসরণ করতে করতে একটি গুহার সামনে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখলাম জায়গাটা বেশ অন্ধকারে ঢাকা। উনি একটি মন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গেই গুহা গর্ভের চারদিক আলোকিত হয়ে উঠল। কোথা থেকে যে এতগুলো প্রদীপ জ্বলে উঠল ভাবতেই পারলাম না। চকিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে সাধুকে উদ্দেশ্য করে বললাম, এ চমৎকার আপনি শিখলেন কোথায়? আমিও তো এতকাল তপস্যা করেছি, কিন্তু এমন অসাধারণ দক্ষতা অর্জন করতে পারিনি। আপনি আমাকে জানান, আমি ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আমাকে এই বিদ্যা সম্পর্কে আপনি জানান। সাধু মহাত্মাটি আমার দিকে নজর ঘোরালেন। তার দৃষ্টির মধ্যে অদ্ভুত এক জ্যোতি লক্ষ্য করলাম। তিনি যে সাধারণ মানুষ নয় সেটি তার রূপ ও বৈচিত্র্যের মধ্যে দিয়েই দিব্যি প্রকাশ পাচ্ছিল। তখন আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আমি কাছেই আপনারই এক ভক্তের কাছে বেশ কিছু বিদ্যা শিখতে এসেছিলাম।
না হলে হিমালয়ের কোলে অবস্থিত ওই স্থানটিকে চাক্ষুষ দেখবার সৌভাগ্য হতো না। এখানে এসে একাধিক শক্তির কথাও জেনেছি। তবে নাগলকের বিষয়ে যখন আমি তার কাছে জানতে চাইলাম, তখন তিনি আপনার কথা বললেন। তার দেখানো পথ ধরে এখানে এসে পৌঁছতেই দেখলাম এক মস্ত গুহা। ওই গুহার বাইরে একেবারেই বরফে ঢাকা ছিল। তিনি আমাকে এক বিশেষ মন্ত্র জপ করতে বলেছিলেন। সেই মন্ত্র জপের সঙ্গে সঙ্গেই দেখলাম বরফের টুকরোগুলো আপনা থেকেই গলে যাচ্ছে ও সামনের পথ আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এমন দৃশ্য সত্যি মনের মধ্যে অলৌকিকতার বিস্তার ঘটায়। এখানে যে কোনো শক্তি মনের মধ্যে অলৌকিকতার বিস্তার ঘটায়। এখানে যে কোনো গুহায় অবস্থিত রয়েছে সেটা ওই মন্ত্রের দ্বারাই আন্দাজ করতে পেরেছি। না হলে পথ চলতি কেউই হয়তো এখানে কোনো কিছুরই উপস্থিতি দেখতে পেত না। সাধু মহাত্মা আবার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, সাধারণ মানুষেরা কোনোদিনও ওই জায়গায় পৌঁছাতে পারবে না। এদিকে আসার ক্ষমতা কারণ নেই, কেবল তাদেরই আছে যারা শাস্ত্রের প্রতিটি বিধান মেনে মহামায়াকে তপস্যার দ্বারা অর্জন করতে পেরেছে, অর্থাৎ নিজেদের মধ্যে সেই কুণ্ডলিনী শক্তির বিকাশ ঘটাতে পেরেছেন, যার দ্বারা তারা একাগ্রচিত্তে সমস্ত শক্তির বিষয়ে জানতে ও বুঝতে পারেন। প্রতিটি শক্তিকে অনুভব করবার মধ্যেও এক আলাদাই কৃতিত্ব থাকে। তোমার মধ্যে সেই গুণের বিকাশ ঘটেছে বলেই তুমি এত দূর পৌঁছতে পেরেছ। আর রইল বাকি ওই জায়গাটির কথা। তবে এ প্রসঙ্গে বলি, এটি হলো সেই গুপ্ত স্থান যেটির উল্লেখ কেবলমাত্র নাগা পুরাণেই পাবে। নাগলোকের সঙ্গে স্বর্গলোকের সম্পর্ক চিহ্নিত করে ওই গুহাটি। নাগলোক থেকে স্বর্গলোকে যাওয়ার রাস্তা এটি। আবার স্বর্গলোক থেকেও নাগলোকে এই রাস্তা ধরেই আসতে হয়। কিন্তু সঠিক মার্গদর্শন না হলে ওই জায়গাটির মধ্যে আত্মাকে আটকে থেকে যেতে হয়। সে কোনোভাবেই এর বাইরে বেরোতে পারে না। এমনকি তার মুক্তির পথ আগামী 1000 বছরের জন্য বন্ধ হয়ে যায়। ওই স্থানটি সেদিক থেকে লক্ষ্য করলে অভিশপ্ত বটে। কাজেই এখানে এসে পড়েছ যখন, তখন আমার অনুমতি ব্যতীত অন্য কোনো পথে অগ্রসর হওয়ার চেষ্টা করো না। এতে ফল আরো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই জায়গাটিকে আমাদের পাহারা দিতে হয়। আমরা দেবতাদের দূত বলতে পারো। এত যুগ ধরে আমরা এই দুই লোকের মধ্যে সংযোগ সাধনে তৎপর থেকেছি। তুমি যে দুটি সর্পের সন্ধান পেয়েছ, তারাও ওই নাগ লোকেরই বাসিন্দা। এরা সকলেই বিষাক্ত সর্প। এরা হিংস্রও বটে। এরা প্রয়োজনে নিজেদের আকার ও আয়তন পরিবর্তন করে ফেলতে পারে। তেমন বুঝলে এরা শত্রুর শেষ দেখেও ছাড়ে। এরা তোমাকে আস্ত গিলেও ফেলতে পারে। তবে যেহেতু এদের আমি মন্ত্রের দ্বারা বশ করে রেখেছি, তাই এরা কিছুই করতে পারবে না। তোমার আগমনের বিষয়টি আমি আগে থেকেই জানতাম। আমি সব বুঝতে পারি ও দেখতে পারি। বলতে পারো, মন্ত্রের শক্তির দ্বারা আমি এই ক্ষমতা অর্জন করতে পেরেছি। তবে এই ক্ষমতার সৎ ব্যবহার না জানলে এই শক্তি তোমাকে চিরকালের জন্য ত্যাগ করে চলে যেতে পারে। এই নাও,
বিশল্যকরণী, এটিকে সর্বদা নিজের কাছে রেখে দিও। এটিতে একটি বিশেষ তরল ও সেই সঙ্গে কিছু গাছের পাতা রয়েছে। এর দ্বারা তুমি সর্পের অভিশাপের কবল থেকে মানুষকে রক্ষা করতে পারবে। এটি তোমাকে পথ দেখাবে। জানি এখন এটির প্রয়োজন পড়বে না, কারণ কোনো সাধারণ সর্পকে জব্দ করবার কৌশল তুমি ইতিপূর্বে আয়ত্ত করেছ। তবে এটি কাছে রাখো, কারণ এটির মাধ্যমে তুমি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবে। আমি সাধু মহাত্মার কথাগুলোকে মন দিয়ে শুনছিলাম। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এটির প্রয়োজন তো এখন নেই, তাহলে আপনি কি আসন্ন কোনো বিপদের আভাস পাচ্ছেন? উনি সঙ্গে সঙ্গেই আমাকে উদ্দেশ্য করে বললেন, বলতে পারো সেরকমই কিছু, তবে সেটির প্রসঙ্গে এখন কোনো উক্তি করতে চাই না। তোমার জন্ম তোমাকে অনেক দুরূহ বিষয় সম্পর্কে জানাবে, কিন্তু এই প্রতিটি বিষয়ের মধ্যেই তুমি সন্ধান পাবে সেই সকল অতীতেরও সঙ্গে, যেটির সঙ্গে তোমার নিজের জীবনেরও যোগসূত্র তৈরি হয়ে যাবে। ভেবো না এগুলো কোনো সাধারণ বিষয়, কারণ এটির মধ্যে দিয়ে তুমি তোমার অন্তরে লুকিয়ে থাকা সেই সকল শক্তির সন্ধান পাবে, যা তুমি জ্ঞানের দ্বারা এখন পর্যন্ত আয়ত্ত করে উঠতে পারোনি। তারানাথ থামলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, সাধুর দেওয়া সেই বিশল্যকরণী আজও আমার কাছে রয়েছে, তবে সবটা শেষ হয়নি। অনেকটাই এক বিশেষ কাজে লেগে গিয়েছিল। ওখান থেকে ফিরে আসবার পরেই সেই ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি। আমরাও দুজনে অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছিল বলুন, আমরা শুনতে চাই। আর প্রতীক্ষা করতে পারছি না। আপনার সঙ্গে যে কত রকমের চমৎকার ঘটেছে সে না বললে জানতেই পারতাম না। তারানাথ আমাদের কথা শুনে সামান্য হাসলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, গোমুখ থেকে ফিরে আসবার পরেই আমাকে যেতে হয়েছিল মরিপুর গ্রামে। এটি উত্তরপ্রদেশের একটি স্থানে অবস্থিত, জঙ্গলাকীর্ণ একটি জায়গা। ওই জায়গাটির পাশ দিয়েই এক মস্ত নদী বয়ে গিয়েছিল। সেই নদীর তীরেই গড়ে উঠেছিল জনবসতি। নদীকে ঘিরে গড়ে ওঠা বেশিরভাগ জনবসতির মধ্যেই নদীর জলকে ব্যবহারের বিষয়টি থেকেই যায়। মরিপুরে পৌঁছেই শুনলাম সেখানে নাকি এমন কিছু ঘটছে যেটি সাধারণের ধারণার বাইরে। কিশোরী তারানাথকে থামিয়ে জিজ্ঞাসা করল, কেন, সেখানে কি ঘটেছিল? সেখানে কি কোনো সর্পের আবির্ভাব ঘটেছিল নাকি? কোনো অভিশপ্ত সর্প? তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে হাসলেন। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, ঠিকই ধরেছ, কিন্তু আজকালকার দিনেও যে এরকম ঘটনা ঘটা সম্ভব সেটা কল্পনাও করতে পারিনি। সবটাই শুরু হয়েছিল ওই গ্রামে এক কাপালিকের প্রবেশের পরে। কাপালিকেরা কোনোদিনও শাস্ত্র মেনে নিজেদের কাজ করেন না। তাদের প্রতিটি কাজের মধ্যেই নিজেদের স্বার্থ লুকিয়ে থাকে, আর সেই সঙ্গে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন শেষ করেন। কারুর জীবনের বিনিময়েই কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি হতে পারে, কারণ তারা অপশক্তির আশ্রয়ে মানুষের মঙ্গল সাধনের পথ খুঁজে নেন। বহু মানুষ এই সকল স্থানীয় কাপালিকদের কাছে নিজেদের আর্জি নিয়ে যায়। তারা যে বিপদের মধ্যে রয়েছেন সেই বিষয়ে জানান, কিন্তু ওই সকল তান্ত্রিকেরা
তাদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের ক্ষতি সাধন করেন। ওই গ্রামেও এরকম এক কাপালিক ছিলেন, জটানাথ ছিল তার নাম। আমি বিষয়টি অনেকটাই পরে আন্দাজ করতে পেরেছিলাম যদিও, কিন্তু ততদিনে জল অনেকটা দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। ওই নদীর জলের মধ্যে ছিল এক ভয়ঙ্কর কিছু, যা একে একে মানুষের প্রাণ নাশ করেই চলছিল। গ্রামের সকলেই জানতেন ওই কাপালিকের দুরূহ অভিসন্ধির ফল এটি, কিন্তু এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় তাদের কারুরই জানা ছিল না। সাধারণ মানুষের পক্ষে এ বিষয়ে জানতে পারাটাও একেবারেই সহজ নয়। আমি গ্রামে পৌঁছাতেই বেশ কিছু লোকজন আমার দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে থেকেই এক বিধবা মেয়ে কাঁদতে কাঁদতে আমার পায়ের সামনে লুটিয়ে পড়ে আমাকে বলল, বাবা, বাবা গো, দয়া করে আমাদের বাঁচান। আমরা যে ওই নদীর জল খেয়ে শেষ হয়ে যাব। ওই নদী ছাড়া আমাদের যে জল ব্যবহারেরও আর কোনো উপায় নেই। কিন্তু ওই জলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওই জলের মধ্যেই আছে সেই অভিশাপ, যার কবলে পড়ে একে একে শেষ হয়ে যাচ্ছে গ্রামের সকল মানুষেরা। দেখুন না, সে আমার স্বামীকেও খেয়েছে, এবার আমাদেরও খাবে। আমি ওই গ্রামে প্রবেশের পরেই একটি গন্ধ পেয়েছিলাম। তোমরা জানো কি না, তবে সর্পের উপস্থিতি টের পাওয়া যায় তাদের খোলস ত্যাগের মধ্যে দিয়ে। আমি গ্রামে প্রবেশের পরেই এক বিশালকায় সর্পের খোলস পরে থাকতে দেখেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত বড় আকারের কোনো সর্পের অবস্থান থাকতে পারে সেটাই আন্দাজ করতে পারিনি। সেই সঙ্গে ওই খোলসের আয়তন প্রমাণ করে দিচ্ছিল ওই সর্প কোনো সাধারণ সর্প নয়। এটির সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক অতি অবশ্যই রয়েছে। সেই সঙ্গে গ্রামের ভেতরে একটি আষ্টে গন্ধও পেয়েছিলাম, সাপের গায়ের গন্ধ। এসব বিষয় আমি অনেক দিন ধরে জেনেছিলাম। পূর্বের নানান রকমের অভিজ্ঞতা আমাকে এ সকল বিষয়ে জানতে ও বুঝতে সাহায্য করেছিল। গ্রামের মানুষগুলোর মুখ একেবারে কালো হয়ে গিয়েছিল। তারা যে ন্যায়ের আশায় আমার কাছে ছুটে এসেছে এটি তাদের মুখ দেখেই ভালোভাবে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু এত বিষণ্ণতার হাত থেকে আমাকে রক্ষা করতে পারত ওই বিশল্যকরণী। সেটির যে এত ক্ষমতা, এমনকি ওই সাধু বাবারও, সেটি অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম। আমি মহিলাটিকে তুলে দাঁড় করিয়ে বললাম, এভাবে ভেঙে পড়ো না মা, ঠিক কিছু একটা উপায় বেরিয়ে আসবে। আগে আমাকে কয়েকটা দিন এই গ্রামে থাকতে দাও, গোটা বিষয়টা আন্দাজ করতে দাও, আমি ঠিকই বুঝবো মা। ওদের মধ্যে থেকেই একটি ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, বাবা, বাবা, আমি আপনাকে কিছু কথা জানাতে চাই যেগুলো এদের কেউই বিশ্বাস করতে চাইছে না, কিন্তু আমি জানি, আমি ঠিকই দেখেছি, আমার দেখার মধ্যে কোনো ভুল ছিল না। আপনি যদি এদের মতোই কেবল তন্ত্রমন্ত্রের উপর আশ্রয় করে ওই অভিশাপটিকে নির্মূল করতে চান, তাহলে আপনার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। আপনি কি আমার কথা শুনতে চান? আমি ওদের সামনে আলাদাভাবে কোনো কৌতূহল প্রকাশ করলাম না। গ্রামের লোকদের বিরুদ্ধে গিয়ে কিছু করবার প্রয়াস করলে হিতে বিপরীত হতে পারে, এই ভেবে আমি চুপ করে রইলাম। এছাড়াও ওই পরিস্থিতি সম্পর্কে
কিছু না জেনে মন্তব্য করে দেওয়াটাও একেবারেই সমীচীন ছিল না। তাই আমি চুপ করেই রইলাম। এরপরে ওই ছেলেটির দিকে তাকিয়ে ইশারা করে বললাম, বেশ, আমি তোমার সঙ্গে কথা বলবো, তবে আগে যে কাজের উদ্দেশ্যে এখানে এসেছি সেই কাজটি সমাপ্ত করে নেই, তারপর না হয় তোমার সঙ্গে কথা বলবো। দেখলাম গ্রামের লোকেরা সকলেই আমার মুখ থেকে ওই উত্তর পেয়ে বেশ আশ্বস্ত হলেন। এরপরে ওদের মধ্যে থেকেই এক বৃদ্ধ লোক আমার দিকে এগিয়ে এসে বললেন, তারানাথ, আমার এক বিশ্বস্ত লোকের থেকে খবরটা পেয়েছিলাম। তোমার বিষয়ে সে আমাদের জানিয়েছিল, আমাকেই বিশেষ করে জানিয়েছিল। ওই কারণে আমি বলেছিলাম তাকে খবর পাঠাতে। সে তোমাকে এই বিষয়ে জানিয়ে আমাদের উপকার করেছে। আসলে আমাদেরই ভুল। এক বাইরের কাপালিকের উপর বিশ্বাস করে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। সেই কাপালিককে সকলেই গ্রাম ছাড়া করেছি। আসলে নিজের শক্তির উপরে তার এতটাই বিশ্বাস ছিল যে যাওয়ার সময়ে সে আমাদের অভিশাপ দিয়ে বলে গেছে যে এই গ্রামে নাকি কোনো প্রাণের অস্তিত্ব আর থাকবে না। শেষ পর্যন্ত তাকেই ডাকতে হবে। সেই এসে এই অভিশাপের কবল থেকে গ্রামকে রক্ষা করতে পারবে। তাকে যেহেতু আমরা এই গ্রামের থেকে বহিষ্কৃত করেছি, তাই এই অভিশাপ থেকে একে একে সবটি প্রাণকে গ্রাস করবে, তারপর সে মুক্ত হবে। এটি হবে কাপালিকের প্রতিশোধ। সাধারণ মানুষের প্রাণ হরণের মধ্যে দিয়ে সে নিজেকে ঠিক রাখতে চাইছে, সঠিক দেখাতে চাইছে। এ হতে পারে না, কিছুতেই নয়। কিছু একটা করো তারানাথ, দয়া করে কিছু একটা করো। গ্রামের মোড়ল আমার পিতাতুল্য ছিলেন। তিনি আমাকে নিজের ছেলের জায়গা থেকেই বিশ্বাস করেছিলেন, আর হয়তো সেই বিশ্বাসের জোরেই আমি সেই কঠিনতর কাজে সফলতা লাভে সক্ষম হয়েছিলাম। তারানাথ থামলেন। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ওই নদীর জলে কোনো অভিশাপ ছিল? আপনি কি সেটিকে চাক্ষুষ দেখতে পেরেছিলেন? দেখলাম তারানাথ ঠক ঠক করে কাঁপছেন। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি জীবনে অনেক রকমের জিনিসের সম্মুখীন হয়েছি, কিন্তু এই ধরনের কিছুর সঙ্গে আমি সম্মুখীন হইনি। মারাত্মক ভয় পেয়েছিলাম নিজেই। এগুলো যে আদৌ সম্ভব হতে পারে সেটাই তো ধারণার বাইরে থেকে গিয়েছিল আমার। ওই গ্রামের মানুষেরা ভেবেছিল এ কোনো সাধারণ সর্পের কাজ, কিন্তু ওই কাপালিক এই অভিশপ্ত সর্পিনীর জন্ম দিয়েছিল। বিশালকায় একটি সর্পিনী, তার সমস্ত দেহটি ছিল সর্পের মতন, কিন্তু বুকের অংশ থেকে মাথা পর্যন্ত ছিল মানুষের মতন। এই দৃশ্য ছিল খুব ভয়ঙ্কর। বিশাল বড় বড় দাঁতের সাহায্যে সে শিকারের শরীরে একেবারে নিজের বিষ ভরে দিতে পারত, এমনকি বিষ ছুঁড়তেও পারত। সেই বিষের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে যে কোনো মানুষের প্রাণ নিতে পারে। রাতের বেলা করে বেরিয়ে শিকার করত সে। এই কাপালিক কেন তাকে জন্ম দিয়েছিল সেটাই ছিল জানার বিষয়। আমি এই বিষয়টা একদিন রাতের বেলা নিজের চোখেই দেখেছিলাম। এটা আপাতত মোড়লের কথাতেই জানতে পেরেছিলাম। তবে সেদিন রাতে নিজের অজান্তেই নদীর পাড়ে দাঁড়িয়ে গোলাকার চাঁদের সৌন্দর্যকে অবলোকন করছিলাম। এমন সময়ে
একটি শব্দ হতেই আমি শিউরে উঠলাম। তারপরেই সামনের দিকে তাকিয়ে দেখলাম নদীর মাঝখান বরাবর জল অদ্ভুতভাবে সরে যাচ্ছে। সেই জায়গাটির থেকে কিছু একটা উঁচু হচ্ছে। চাঁদের আলোটা সেদিন ঠিক ওই জায়গা বরাবর পড়ায় সবটাই বেশ পরিষ্কারভাবে অনুভব করতে পেরেছিলাম। দেখলাম হিস হিসানির শব্দ হচ্ছে, সেই সঙ্গে এক বিশাল লেজের অংশ নজরে পড়ল। হুঙ্কার ছাড়তে শুরু করলো সেই সর্পিনী। এরপর দেখতে পেলাম তার মাথার অংশটি, তার চোখের থেকে নীলাভ বর্ণের জ্যোতি বেরিয়ে আসছিল। সেই সঙ্গে মুখের সামনে চক চক করছিল দুটি বিষ দাঁত। সে বেশ কিছুক্ষণ হুঙ্কার ছাড়বার পরে জল পেরিয়ে পাড়ের দিকে এগিয়ে আসতে থাকলো। জোরে জোরে সাঁতার কেটে সে নিজের পদক্ষেপটিকে আমার দিকে নির্দিষ্ট করে এগুতে থাকলো। তার মুখ থেকে নির্গত হতে থাকা সেই হিসিসানির শব্দ শুনে আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। সেটি ক্রমে সামনে আসতেই দেখলাম সে নিজের আকার ও আয়তন পরিবর্তন করে ফেলছে। ধীরে ধীরে সেটির আয়তন ক্রমে বৃদ্ধি পেতে শুরু করেছিল। এরপরে আমাকে লক্ষ্য করে সেটি আরো কাছে এগিয়ে আসতে লাগলো। তার দ্রুততার সঙ্গে পেরে ওঠার কাজ ছিল খুব কঠিন। আমি কি করব আন্দাজ করতে পারছিলাম না। আমিও প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। দেখলাম আকাশে হঠাৎ মেঘ গর্জন করতে শুরু করেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো মেঘের সারি চাঁদটিকে একেবারেই ঢেকে ফেলেছে। আরো জোরে মেঘ গর্জন করতে থাকলো। আমি প্রাণ বাঁচিয়ে কোনো ক্রমে দৌড়াতে থাকলাম। পেছনে ফিরতেই দেখি সেটি ফনা তুলে আমাকে দংশন করতে যাবে। এমন সময়ে আমি চিৎকার করে বেশ কিছুটা তরল তার দিকে অজান্তে ছুঁড়ে দিতেই দেখলাম সেটি চোখের নিমেষে কোথায় যেন গায়েব হয়ে গেল। সামনের দিকে তাকিয়ে আর কোনো ভয়াবহতাকে নজর করতে পারলাম না। সেটি যে এভাবে পালিয়ে যেতে পারে নাকি গায়েব হয়ে যেতে পারে আন্দাজ করতে পারলাম না কিছুই। ভয়েতে তখনও কাঁপছি। এমন অবস্থায় দেখি আমার বাম কাঁধের ওপরে একটি ঠান্ডা স্পর্শ। চমকে উঠে পেছনের দিকে তাকাতেই দেখি মোড়ল মশাই এসে দাঁড়িয়েছেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এ কি আমাদের কেমন অবস্থা? আপনাকে কতবার বলেছিলাম রাতের বেলা ওই নদীর পাড়ের দিকে যাবেন না, কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি জানেন না সেটি একটি অভিশপ্ত ক্ষেত্র। আমরা কেউই সন্ধ্যের পরে ওদিকে যাই না। সেখানে যে সে থাকে, আর সে যে সর্পিনী, নাগলোকের রানী, তাকে ওই কাপালিক আমাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে নিজের স্বার্থের জন্যে। এর পেছনে একটি ঘটনা রয়েছে। আসুন আপনি আমার সঙ্গে, আমি আপনাকে সেই ঘটনাটি বলবো। আমি মোড়লের সঙ্গে আবার তার কুটিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে যেতেই তিনি আমাকে একটি শতরঞ্জি পেতে দিলেন। তার উপরে বসলাম। এরপরে আমার মুখের সামনে এক গ্লাস জল এগিয়ে দিলেন তিনি। আমি এক ঢোকে গোটাটা সবার করে ফেললাম। এরপরে তার দিকে হাতটা বাড়িয়ে দিতেই তিনি গ্লাসটিকে পাশে সরিয়ে রাখতে রাখতে বললেন, আপনার সঙ্গে যা ঘটেছে সেটা জানবেন কোনো সাধারণ ঘটনা নয়। ওই যে ছেলেটি সেদিনকে সে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিল, সেও এই বিষয়টা সম্পর্কে বেশ ভালোভাবেই জানে।
তবে গ্রামের কেউ তার কথায় সেভাবে আমল করে না, কারণ সকলে মনে করে সে ভুল ভাল বলতে থাকে। আসলে তাকে পাগল প্রমাণিত করবার জন্য ওই জমিদারের লোকেরা অনেক কিছুই করেছে। তবে আমি জানি আসল রহস্যের জটটা ঠিক কোথায়। আমাদের গ্রামের বুকে অনেক কাল আগে এক জমিদার পরিবারের বাস ছিল। জমিদার গিন্নি শ্রীমতী কমলা দেবী সর্পের পূজা করতেন। শুনেছিলাম তিনি নাকি আশীর্বাদ প্রাপ্ত, তাকে নাকি এই পূজা করতেই হবে। বিধি মেনে এই পূজা করতে না পারলে নাকি তার পরিবারের আর কেউই জীবিত থাকতে পারবে না। তাই তিনি নিয়মিত এই পূজার কাজ করতেন। তবে এই বিষয়ে গ্রামের কেউই জানতেন না, এমনকি তার পরিবারেরও কেউই জানতো না। আসলে তিনি যে ওই বিশেষ অভিশাপের দ্বারা সিক্ত হয়ে এই কাজে হাত দিয়েছিলেন, সেই বিষয়টি তিনি কেবল আমার পিতার কাছেই জানিয়েছিলেন। আমার পিতা তার খুব কাছের মানুষ ছিলেন। তিনি আমার পিতাকে নিজের ভাইয়ের চোখে দেখতেন। আমার পিতা বহুবার তাকে নানান বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন বলে গিন্নিমা তার প্রতি প্রসন্ন হয়ে তাকে ওই জমিদার পরিবারের নায়েবের পদে আসীন হওয়ার সুযোগ দান করেন। কিন্তু ওই পদে আসীন হয়ে যাওয়ার পরেই আমার পিতার মধ্যে প্রাচুর্যের লোভটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তিনি ওই লোভের বশবর্তী হয়ে অকাজে কুকাজে অর্থ বিনিয়োগ করতে থাকেন। খুব অল্প সময়ের মধ্যেই তার হাতে প্রচুর টাকা এসে যায়। নায়েবের ভূমিকা পালনের জন্য তাকে জমিদার পরিবার থেকে বেশ মোটা টাকা দেওয়া হতো, আর সেই সঙ্গে গিন্নিমাও তাকে অনেক কিছুই দিতেন। প্রণামী পেতে পেতে আমার পিতার ভাণ্ডার প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। গিন্নিমায়ের কাছে এক বিশেষ পুস্তক ছিল। সেই পুস্তকে নাগলোকের সম্পর্কে অনেক কথা লেখা ছিল। তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যের সময়ে ওই বইটির মধ্যে নানান রকমের মন্ত্র পাঠ করতেন, কিন্তু সবটাই হতো গোপনে। আমার পিতা ব্যতীত ওই সকল বিষয়ে ওই পরিবারের কেউই জানতো না। পিতা গিন্নিমায়ের ওই বিশ্বাসের সুযোগ নিয়েছিলেন। এমনটা মনে করা হতো যে ওই জমিদার বাড়ির ঈশান কোণের দিকে 10 পা এগুলেই নাকি একটি সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। সেই সুড়ঙ্গ নাকি একেবারে নাগলোক পর্যন্ত চলে গিয়েছে, অথচ সেদিকে কেউ যাওয়ার সাহস দেখাতেন না। এমনকি গিন্নিমা নিজেও কোনোদিন যাননি। ওই পথ কিছুটা এগুলেই নাকি নানান রকমের রত্ন ভাণ্ডারের সন্ধান পাওয়া যেত। সেই সকল অমূল্য রত্নের সন্ধান পাওয়ার জন্য অনেকেই লোলুপ হয়ে উঠেছিলেন। তারাও এভাবে সেটির আস্বাদ গ্রহণের জন্য গিন্নিমায়ের ওই পুস্তকটিকে ব্যবহার করবার জন্য সচেষ্ট হয়েছিলেন। কিন্তু বিষধর সর্পের দংশনের দ্বারা তারা সকলেই প্রাণ হারিয়ে ফেলেছিলেন। আসলে গিন্নিমায়ের কাছে ওই পুস্তকটি গচ্ছিত ছিল উত্তরাধিকার সূত্রে। গিন্নিমা এক মস্ত জমিদার পরিবারের কন্যা ছিলেন। বংশ পরম্পরায় তাদের নাগেদের পূজা করে আসতে হতো। নাগরাজের আশীর্বাদ ছিল ওই পরিবারের ওপর। সেই কারণেই পুরুষানুক্রমে ওই পূজার ভার তাদেরই বহন করতে হতো। গিন্নিমা ছিলেন ওই বংশের অন্তিম সন্তান। এর পরে আর কোনো পুত্র সন্তান না থাকায় গিন্নিমায়ের উপরেই তার পিতা এই গুরুদায়িত্ব অর্পণ করে মারা গিয়েছিলেন। তাই গিন্নিমা সকলের অলক্ষ্যে ওই বইটিকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুরের ভিটেতে চলে এসেছিলেন
এই সমস্ত কিছুই আমি আমার পিতার কাছ থেকে জানতে পেরেছিলাম। তিনি জানতেন আরো অনেক কথা। নির্দিষ্ট দিনে বিধি মেনে যদি কেউ সেই গুহার দিকে অগ্রসর হয়, তাহলে নাকি সে নিশ্চিত রূপে সেই গুপ্তধনের সন্ধান পাবে। এমনটাই লেখা ছিল সেই বইয়ের শেষ পৃষ্ঠায়। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। আমার পিতা যখন ওই পুস্তকটিকে খুঁজে পান, সে সময়ে সেই পুস্তকের অন্তিম পৃষ্ঠাটি তিনি ছেঁড়া অবস্থায় পেয়েছিলেন। এর ফলে তিনি পুরো বিধিটি সম্পর্কে অবগত হতে পারেননি। এটি তার মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল। কোনো মন্ত্রের দ্বারা সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা সম্ভব হতো। এই বিষয়ে তার কোনো তাত্ত্বিক জ্ঞান না থাকায় তাকে এই চরম বিপদের সম্মুখীন হতে হয়েছিল। একদিন রাতের বেলা যখন জমিদার বাড়ি একেবারে নিস্তব্ধ, কোনো কাক পক্ষীরও টের পাওয়া যাচ্ছে না, সেদিন তিনি গিন্নি মায়ের গোপন কক্ষের থেকে ওই বইটি চুরি করবার সিদ্ধান্ত নেন। এরপরে সেই বইটিকে হাতে পেয়েই পাতার পর পাতা উল্টাতে থাকে। তিনি ভাবেন ওই বইটি পাওয়ার পরে তিনি আরো ধনবান হয়ে গেছেন। এখানে বর্ণিত সব মন্ত্রগুলো পাঠ করতে পারলেই নাগ দেবতা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকেও বর দেবেন, আর তিনি সেই বরের প্রাপ্তির দ্বারা এই বিশ্বের সব থেকে বড় ধনশালী ব্যক্তিতে পরিণত হবেন। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল প্রমাণিত হয়েছিল। সেদিন ছিল বৃষ্টির রাত। বারবার মেঘটা গর্জন করে উঠছিল। গুটি গুটি পায়ে আমার বাবা জমিদার বাড়ি থেকে বেরিয়ে ঈশান কোণের দিকে এগুতে শুরু করেন। বেশ অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরেও প্রবল বর্ষণের প্রভাবে তার চোখের সামনেটা একেবারে ঝাপসা হয়ে যায়। সেই সময়ে প্রচণ্ড জোরে মেঘ গর্জন করায় তার চোখের সামনেটা আলোকিত হয়ে ওঠে। আর ঠিক সেই সময়ে তার সামনের দিকে নজর যেতেই তিনি একটি বড় পাথরকে আড়াআড়িভাবে পড়ে থাকতে দেখেন। পাথরটিকে ভালোভাবে প্রত্যক্ষ করবার পরেই তিনি বুঝতে পারেন যে ওই পাথরটিকে সরাতে পারলেই তিনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তিনি নিজের শক্তির দ্বারা চেষ্টা করেও যখন পারলেন না, তখন ওই বইটির পাতা উল্টাতে থাকলেন। বইটি বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল, তাই তিনি একটি বড় গাছকে আশ্রয় করে তার নিচে দাঁড়িয়ে পাতা উল্টাতে থাকেন। আর সঙ্গে ছিল একটি মশাল। সেটির সাহায্যেই তিনি ওই গোপন কুঠুরিতে প্রবেশ করতে পেরেছিলেন। বৃষ্টির প্রকোপ থেকে কোনো রকমে মশালটিকে বাঁচিয়ে তিনি তাড়াতাড়ি করে ওই গাছের তলায় আশ্রয় নেন। এরপরে মশালের আলো ফেলে তিনি বইটি পড়তে শুরু করেন। সেখানে লেখা ছিল একাধিক মন্ত্র। তিনি পাতা উল্টাতে উল্টাতে তিনি ওই বিশেষ গুহাটির চিত্র দেখতে পেয়েছিলেন। সেখানেই সেটিকে খোলবার মন্ত্র উল্লেখিত ছিল। তিনি মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে হঠাৎ সেই চমৎকারকে নিজের চোখে দেখতে পান। তিনি দেখেন মন্ত্রের শক্তির সাহায্যে সেই গুহার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এরপরে ধীরে ধীরে মশালটিকে বাঁচিয়ে ওই পথ ধরেই গুহাটির ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি দেখেন যে আপনা থেকেই গুহাটির পথ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে সেটি তিনি আন্দাজ করতে পারেন না। সেখানে ঢোকার পথের উল্লেখ থাকলেও বাইরে বেরোনোর কোনো উপায় বলা ছিল না। তিনি সেখান থেকে কোনো ক্রমে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এরপর কিছুটা দূরে গিয়েই তিনি দেখতে পান একটি ফাঁকা জায়গা।
সেদিকে যাওয়ার পরেই তিনি দেখেন একটা জায়গায় সারি সারি সোনা গয়না সাজানো রয়েছে। এটি নাগলোকের সম্পত্তি। এখানের কোনো বস্তুতে কারোর হাত দেওয়ার কোনো অধিকারী নেই। নাগলোকে অবস্থানকারীরা ছাড়া কেউই সেই জিনিসের ওপর নিজের অধিকার স্থাপন করতে পারেন না। আমার পিতা ওই জিনিসটি জানতেন না। তিনি অবুঝের মতন সেদিকে এগিয়ে গিয়ে ওই সোনা দানাগুলোকে নিজের ব্যাগে ভরতে শুরু করেন। আর ঠিক সেই সময়ে কেঁপে ওঠে গুহার জমি, কারণ ওই জিনিসে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই জেগে উঠবেন নাগরানী। এমনটাই সেই ইতিহাসে বর্ণিত ছিল। একবার তিনি জেগে উঠলে বিনাশ ঘটবে তার, যিনি ওই বস্তুগুলোকে স্পর্শ করবার অধিকার দেখিয়েছেন। এসব কিছু না জেনেই আমার পিতা সেটির ওপরে নিজের অধিকার ফলানোর চেষ্টা করতে থাকেন। এমন সময়ে তিনি দেখতে পান তার দিকে ধেয়ে আসছে শত শত সর্পেরা। তাদের দেখা মাত্রই ভয়েতে আঁতকে ওঠেন তিনি। এরপরে সেখান থেকে পালাতে যাবেন এমন সময়ে তার চোখের সামনে এসে দাঁড়ান নাগলোকের রানী সর্পিনী। তার মুখ থেকে লাল ধোঁয়া নির্গত হতে থাকে। তার সঙ্গে সঙ্গে সেই সর্পিনী এক বিশাল হা করে জিভটা বার করে দেয়। আমার পিতা ভয়েতে ক্রমে পেছনের দিকে সরতে থাকেন। তার হাত থেকে ওই সোনাদানা ভর্তি ব্যাগটা পড়ে যায়। এরপরে সেই সর্পিনী আবার পিতাকে আস্ত গিলে নেয়। তার সেখান থেকে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। নাগলোকের সম্পত্তির ওপরে নাগেরা ছাড়া আর কারোর অধিকার নেই। তারা ব্যতীত ওই কাজ কারোর দ্বারাই আর সম্ভব নয়। মোরল কথাগুলো বলবার পরেই দেখলাম তার চোখ মুখের অবস্থা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। তিনি কেমন একটা অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছেন। এহেন কাহিনী বলবার পরে যে কিভাবে কোনো মানুষের মুখে হাসি ফুটতে পারে সেটি দেখা মাত্রই চমকে উঠেছিলাম আমি তাকে ভয়েতে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলাম, কে আপনি? আমাকে সত্যিটা বলুন, কে আপনি? আপনার পিতা যদি সেখানেই মরে পড়ে থাকেন তাহলে এসব কথা আপনি জানলেন কিভাবে? আর কিভাবেই বা আপনি এই কাহিনী আমার সামনে বর্ণনা করবার পরে এমন ভয়ার্ত অনুভূতির জন্ম দিতে পারেন? হাসছেন কিভাবে আপনি? কথাগুলো শুনবার পরে মোরলের হাসির শব্দটি আরো বৃদ্ধি পেল। আমি কোনো কারণ আন্দাজ করতে পারলাম না। দেখলাম ধীরে ধীরে সেই মোরলের শরীরটা দীর্ঘকায় আকার ধারণ করেছে। তিনি ক্রমে বৃহদাকার চেহারা ধারণ করলেন। এরপরে তার শরীরের ভেতর থেকেই বেরিয়ে আসতে থাকলো সেই সর্পিনী। আস্তে আস্তে তার শরীরটা রূপান্তরিত হয়ে যেতে লাগলো একটি সর্পে। আমার সারা শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। বাইরে তখন মেঘের গর্জন শোনা যাচ্ছে। আমি কি করব, কার কাছে সাহায্য চাইব কিছুই ভেবে উঠতে পারলাম না। এমন সময়ে মনে পড়ল সেই ছেলেটির কথা। তাহলে কি সে এই কথাটি আমাকে জানাতে চেয়েছিল যে মোরলি? আমার চোখ মুখে তখন আতঙ্কের ছাপ। এমন সময়ে সেই সর্পিনী তার মুখ থেকে বিষে ভরা সেই জিহ্বাটিকে আমার দিকে এগিয়ে দিয়ে আবার মুখের ভেতরে ঢুকিয়ে নিলেন। এরপরে দেখলাম
তার চোখের মণি দুটি ধীরে ধীরে লালাভ হয়ে উঠেছে। এমন সময়ে আমি ওই স্থান ত্যাগ করে পালাতে যাব, ঠিক সেই সময়ে ওই সর্পিনী নিজের লম্বা লেজের দ্বারা আঘাত করে ঘরের দরজাটি বন্ধ করে দিলেন। এরপরে সেই ভয়ঙ্কর মুখটিকে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মোড়লকে আমি সেই মুহূর্তেই নিজের পেটে পুড়ে ফেলেছিলাম, যে মুহূর্তে তুই তার কাছে সাহায্য চাইতে এগিয়ে যাচ্ছিলিস। আমি কি করব বুঝতে পারলাম না। ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। এমন সময়ে মনে পড়ল সাধু বাবার দেওয়া সেই বিশল্যকরণীর কথাটি। আমি সাহস নিয়ে বললাম, আর সেই কাপালিক, তার কি হয়েছিল? সেই সর্পিনী ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি ভেবেছিলিস আমি তোকে শেষ করব না? আরে বোকা, তোরা মানুষেরা বড্ড মূর্খামি করে ফেলিস। তোরা ভাবিস তোরা সমস্ত কিছুকে নিজের মুঠোয় নিয়ে আসতে পারবি, কিন্তু এতটাও সহজ হয় না রে, এতটাও সহজ হয় না। আমি তাকে তখনই জ্যান্ত গিলে ফেলেছিলাম, সে এখন আমার পেটে। আমরা ইচ্ছেধারী, যে কোনো রূপে প্রতীয়মান হতে পারি। আমাদের ওপরে কোনো বিধিনিষেধ কাজ করে না, তাই আমরা সহজেই নিজের অবস্থান পরিবর্তন করে ফেলতে পারি। এক্ষেত্রেও আমি সেটাই করেছিলাম। আমি তাকে মেরে তার রূপ ধারণ করেছিলাম, আর তোকে সন্তর্পণে এখানে নিয়ে এসেছিলাম, যাতে এই কাহিনী তোকে শোনানোর পরে গিলে খেতে পারি। সেই কাপালিককে নিয়ে এসেছিল গিন্নি, জমিদার গিন্নি। আমি তাকে স্বপ্নাদেশ দিয়েছিলাম, বলেছিলাম আমি মুক্ত হয়ে গিয়েছি আমার তৃষ্ণা নিবারণের জন্য। আমার এই মুক্তি, এই মুক্তির দ্বারা একে একে আমি সকলের প্রাণ হরণ করব, এমনকি ওই পরিবারের সকলের। সেটি জানতে পেরে জমিদার গিন্নি স্থির থাকতে পারেনি। সে সঙ্গে সঙ্গে এক কাপালিকের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই কাপালিক বাবাকে আমার থেকে বেশি শক্তিশালী ভেবেছিল ওরা, কিন্তু ওরা কেউই জানে না যে আমি হলাম নাগলোকের সর্পিনী। আমাকে পরাস্ত করা কোনো মানুষের কাজ নয়, কোনো জাদুতন্ত্র মন্ত্রের দ্বারা আমি বশীভূত হই না। তাই আমি আরো ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম। সেই কাপালিক আমাকে ধ্বংস করে নিজের স্বার্থ সিদ্ধ করতে চেয়েছিল। আমাকে মারতে পারলে সে সন্ধান পেত ওই গুপ্তধনের, তাই আমি তার আগেই তাকে শেষ করে দিয়েছিলাম। আর সে সঙ্গে শেষ করে ফেলেছিলাম ওই জমিদার পরিবারের সকলকেই। কিন্তু জমিদার গিন্নি এতকাল ধরে আমাদের নাগেদের সেবা করে আসছিল, তাই তাকে প্রাণে মারিনি, কিন্তু তার চোখ দুটো আমি আমার বিষ দাঁত দিয়ে চিরকালের জন্য উপড়ে নিয়েছিলাম। সে এখন অন্ধ। এরপরে এতকাল সে একটা নিরাশ্রিতের মতোই জীবন কাটাতে বাধ্য হয়েছিল। এভাবে থাকতে থাকতে একদিন সে আত্মহত্যা করে, ওই নদীর জলে ডুবে সে আত্মহত্যা করেছিল। এমনিতে সে খুবই শক্তিশালী
শক্তিশালী নারী ছিল, মনের জোর ছিল মারাত্মক। আমার কাছে শেষ হওয়ার থেকে সে ওই নদীর জলে ডুবে আত্মহননের পথ বেছে নিয়েছিল। সে এক সিপাহীকে নদীর পাড়ে নিয়ে যেতে বলেছিল। গিন্নি মায়ের আদেশ অমান্য করা কারুর পক্ষেই সম্ভব ছিল না। তার আদেশেই সেই সিপাহী তাকে ওই নদীর তীরে নিয়ে যায়। এরপর ধীরে ধীরে ওই নদীতে বিলীন হয়ে যায় সে। আমি তাকে সহজ মৃত্যু দিতেই পারতাম, কিন্তু যে বংশের কন্যা সে বংশের রক্ষা কবচ হিসেবে এতকাল ধরে কাজ করে এসেছে এই নাগেরা। তাই ওই বংশের কাউকেই আমরা শেষ করে ফেলতে পারি না, আমাদের সেই অনুমতি নেই। কিন্তু কেউ যদি নিজের অবহেলার দরুন ওই পুস্তকটিকে কোনো খারাপ লোকের হাতে যেতে দেয়, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। আমিও সেটাই করেছিলাম। এই নায়েব যে ধূর্ত সে বিষয়ে গিন্নি ভালো করেই জানতেন, কিন্তু তারপরও কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি নায়েবের চোখের সামনে ওই বইটিকে ইচ্ছে করে ফেলে রেখে চলে গিয়েছিল। আসলে নায়েব ধন পেলে যে তার থেকে বেশ কিছুটা ভাগ তিনিও হরণ করবেন, এমনটাই তিনি মনস্থির করেছিলেন। এই বিষয়টা কেবল আমিই জানতাম, তাই এর শাস্তি পেয়েছিল সে। আমি তার চোখ উপড়ে নিয়েছিলাম। এরপরে তার সঙ্গে যা যা ঘটেছিল এগুলোর জন্য সে নিজেই দায়ী ছিল। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল ভোগ করতে হয়েছিল তাকে ও তার পরিবারকে। আমার নাগলোকে ফিরে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমি এই গ্রামেই থেকে যাই। এখানে আমার পক্ষে বিনা তৃষ্ণা নিবারণের দ্বারা থাকা সম্ভব ছিল না। তাই প্রতিদিন রাতে ওই নদীর জল থেকে উঠে এসে আমি একটি করে মানুষকে শেষ করতাম। কখনো তাকে গিলে খেতাম, অথবা কখনো তার শরীরের কোনো একটি অঙ্গকে ছিনিয়ে নিতাম। এতেই তো আমার পরম আনন্দ। আমার সামনে বীভৎসভাবে হাসতে শুরু করলেন সেই সর্পিনী। তিনি যখন ওই কাহিনীটিকে আমার সম্মুখে বলে যাচ্ছিলেন, সেই সময়ের মধ্যেই আমি দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটিকে খোলার চেষ্টা করতে লাগলাম। আমি সমর্থ হলাম। এই সময়ে সর্পিনীর দৃষ্টি পড়ল আমার ওপর। সে সঙ্গে সঙ্গে ধাওয়া করলো আমার পেছনে। আমি বাইরে বেরুতেই গ্রামের বেশ কিছু লোকের উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার শুরু করলাম। আমার কথা শুনে অনেকেই বাইরে বেরিয়ে এলো। এই সামান্য সময়ের মধ্যে আমি গ্রাম থেকে বেশ কিছু মানুষকে আমার প্রধান পাত্র বানিয়ে ফেলেছিলাম, যারা বিপদের দিনে আমাকে সাহায্য করতে পারবেন। তারা সকলেই যে যার মতো বসালের ব্যবস্থা করে নিয়েছিল। এরপরে আমরা জনা কয়েক মিলে নদীর দিকে এগিয়ে যেতে লাগলাম। সেদিন ছিল নাগ পঞ্চমী। ওই দিন সর্পের শক্তি বেশি থাকে না, বিশেষ করে ওই সকল ইচ্ছেধারী নাগ বা নাগিনীদের শক্তি সেভাবে প্রকাশ পায় না। তাই ওই দিনটিকেই আমি কাজে লাগাতে চেয়েছিলাম। ওই তিথিতে নদীর তীরেই যদি সেই বিশল্যকরণী নাগিনীর শরীর স্পর্শ করে, তাহলে তার শেষ নিশ্চিত ছিল। আমাদের সকলের পেছনে ধাওয়া করলো সেই সর্পিনী। আমরা কিছু দূরে এগিয়েই দেখলাম নদীর একেবারে তীরে এসে উপস্থিত হয়েছিল। আমি এক বিশেষ মন্ত্রের দ্বারা সর্পিনীকে সামান্য দুর্বল করতেই সে সেই শক্তিকে আর কাজে লাগাতে পারল না। সে ধেয়ে আসতে লাগলো আমাদের দিকে। এমন সময়ে পুনরায় আকাশে মেঘ গর্জন করে উঠল। সামনের সবাইকে একে একে গিলে নিল সেই সর্পিনী।
আমি কিছুই করতে পারলাম না। কি ভীষণ ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য, তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। এরপরে সে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। ততক্ষণে গ্রামের বাকি লোকেরাও সকলে এগিয়ে এসেছিলেন। তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করলেন। এমন সময়ে আমি আমার আরাধ্য দেবীকে স্মরণ করে ও সাধু বাবার কথাগুলোকে মাথায় রেখে সেই বিশল্যকরণীর শিশিটিকে সর্পিনীর দিকে তুলে ধরতেই দেখলাম ধীরে ধীরে সর্পিনীর শক্তি ক্রমে কমে আসছে। সেই শিশিটির থেকে এক অদ্ভুত রকমের গন্ধ নির্গত হয়ে আসছিল। তারপরেই আমি সেই তরলটিকে সর্পিনীর উদ্দেশ্যে ছুঁড়ে দিলাম। দেখলাম সেই সর্পিনী যন্ত্রণায় আর্তনাদ করছে। তার শরীর থেকে মাংসের টুকরোগুলো খসে খসে মাটিতে পড়ছে। হঠাৎ প্রচন্ড জোরে বিদ্যুতের ঝলকানি তার শরীরে এসে পড়তেই শরীরটাতে আগুন ধরে গেল। ধীরে ধীরে সেই আগুন সেই সর্পিনীর গোটা শরীরকে বেষ্টন করে ফেলতে লাগলো। আস্তে আস্তে বাতাসে মিশে গেল শেষাংশগুলো। অস্তিত্ব হিসেবে পড়ে রইল কেবল খোলসটি। সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা সকলে হইচই করে উঠল। সেদিন আমাকে নিয়েই সকলেই আনন্দ করছিলেন, কিন্তু পারিনি আমি। কারণ আমার চোখের সামনে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছিল, অথচ আমি কাউকেই রক্ষা করতে পারিনি। শিশিটিকে আমি আমার সঙ্গেই রেখেছিলাম। দেখেছিলাম এর মধ্যে আরো কিছুটা তরলের অস্তিত্ব রয়ে গেছে। সেটিকে এতকাল নিজের কাছে গচ্ছিত রেখেছিলাম। আজকে দেখো তোমাদের কাছে এসে গেল। এটিকে বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিও। দেখবে সেই সর্প আর এদিকে আসতে পারবে না। এই গন্ধ তারা সহ্য করতে পারে না। এই তরলের সংস্পর্শে এলে তাদের শরীরটাও যে পুরো একেবারে ছাই হয়ে যাবে। সেদিন তারানাথ আমার দিকে ওই শিশিটিকে এগিয়ে দিয়েছিলেন। আমি হাতে নিয়ে সেটির চমৎকারী শক্তিকে কিছুটা হলেও অনুভব করতে পেরেছিলাম, কিন্তু চিরকালের মতোই দেখলাম তারানাথ মাথাটা নিচু করে চোখের জল ফেলছেন। বুঝতেই পারলাম আবারও সেই অতীতের দরজায় নাড়া দিয়ে ফেলেছি আমরা। আমি আর কিশোরী কোনো কথা না বাড়িয়ে সেদিন গুটি গুটি পায়ে তার বাড়ি থেকে চলে এসেছিলাম। এক সর্পের প্রভাব যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা সেদিন তারানাথের মুখে শোনা ওই কাহিনীর মধ্যে দিয়ে আন্দাজ করতে পেরেছিলাম। সেই রেশটা বহুদিন পর্যন্ত মনের মধ্যে থেকে গিয়েছিল। সত্যিই ওই ঔষধির এক মস্ত গুণ ছিল। সেটি বাড়িতে রাখবার পরে আর সেই সর্পের কোনোদিনও কোনো হদিস পাইনি। এখনো সেই শিশিটি আমার কাছেই গচ্ছিত রয়েছে। সত্যিই তারানাথের কোনো তুলনাই হয় না। তিনি এক এবং অদ্বিতীয়, সেটা বহুবার আমরা বুঝতে পেরেছি।